যেহেতু মসজিদ বাইতুল মোকাররমের সামনে মুসল্লিদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, দুপুরে জুমার নামাজ শেষে মুসল্লিরা রাস্তায় নেমে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে। দর্শক, রাজধানীর ধোলাইখাল এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের পরিস্থিতি খুবই ভয়াবহ, কারণ এখানে বিএনপি কর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে। এখানে তাদের অবস্থান কর্মসূচি চলছিল, পুলিশ তাদের পরিচিত বলেছে। ভারতের সাথে সীমান্তে ভারত মাঝে মাঝেই গুলি করে দেশের মানুষ মেরে ফেলবে, এটা আমরা মেনে নিয়েছি, এবং মেনে নিয়েছি বলেই আজও একজন মানুষকে হত্যা করা হয়েছে সীমান্তে। সেই খবরও হয়তো আমাদের খুব একটা চোখে পড়েনি। তারা তাদের মতো করে যখন ইচ্ছে, কেউ চোরাচালানের জন্য গেছে, কেউ গরু চোরাচালান, অন্য কোনো চোরাচালান। আওয়ামী লীগের রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে পড়েছে। নানা রকম দেশি এবং বিদেশি চাপ একেবারে যুগপৎভাবে আওয়ামী লীগের মাথার উপর বোঝা হয়ে দেখা দিয়েছে। এই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না, চলবে না। প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করবে, প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবে। বাংলাদেশের আপনার ইঞ্চি ভূমি ব্যবহার করে ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আওয়ামী লীগ এবং পুলিশ, জামায়াতবাদী এবং বিএনপি জুমার নামাজের পরে কিন্তু ভয়াবহ ধ্বংস হয়েছে এবং ভয়াবহ একটি হতাহতের সৃষ্টি হয়েছে। সেখানে কিন্তু অনেক মারামারি এবং পিটাপিটি হয়েছে। সেই সাথে কিন্তু পুলিশদেরকে পিটিয়ে গণভবন ঘেরাও করেছে বিএনপি এবং জামায়াতবাদী দলগুলো। আজকের এই ভিডিওতে সেই বিস্তারিত ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। সেই সাথে কিন্তু জাহিদটাকে, শেখ হাসিনাকে সাবধান করেছে এবং আওয়ামী লীগকে বলেছে খুব তাড়াতাড়ি আওয়ামী লীগের খারাপ দিন আসতে চলেছে। কেন হঠাৎ এ কথা বললেন, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে এই ভিডিওটি শুরু করেছিলাম, প্রিয় দর্শক শ্রোতা, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। হাইকোর্ট ঘেরাও করা হবে, পরিপত্র অবৈধ ঘোষণা করেছে, সিদ্ধান্ত মানা হবে না। ছাত্র বন্ধুদেরকে বলবো, আপনারা আন্দোলন শুরু করেছেন, দুর্বার আন্দোলন শুরু করুন। আমরা যারা 2018 সালে কোন সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমরা আপনাদের সাথে রয়েছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, যেহেতু আজকে বৈরী হব, আমি আর বক্তব্য বাড়াবো না। পরিশেষে বলতে চাই, এই যে আজকে দেশের মানুষ দেখেন কত কষ্টে রয়েছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আহাজারি। আজকে প্রত্যেকটা নিত্য পণ্যের দাম বাড়ছে, আমার মনে হয় না কেউ সুখে আছে। শুধুমাত্র সরকার ছাড়া, সরকারের গুন্ডা পান্ডা ছাড়া দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কেউ সুখে নাই। একটু আগে আপনারা দেখেছেন সাংবাদিক ভাইরা, রিক্সা চালকরা মিছিল করেছে কারণ নিত্য পণ্যের দাম বাড়ানো হয়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ানো হয়েছে। এই রিক্সা চালকেরা আজকে মিছিল করেছে, তারা এই বাজেটকে প্রত্যাখ্যান করেছে। তারা বলছে নিত্য পণ্যের দাম কমাতে হবে, আর কোনো দাবি নাই, অর্থাৎ তাদের পেটে ক্ষুধা। আমি সরকারকে বলবো, এই রিক্সা চালকদের দাবি আপনাকে মানতে হবে, অনতিবিলম্বে নিত্য পণ্যের দাম কমাতে হবে। দেশের মানুষ কষ্টে রয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই দেশটা বাঁচানোর দায়িত্ব আমার আপনার সবার। সুতরাং আসুন সবাই মিলে আন্দোলন গড়ে তুলি, প্রতিবাদ করি। আমরা যদি এই রিক্সা চালক ভাইদের কাছ থেকে শিক্ষা নিয়ে, পথচারীদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা যদি বাংলাদেশের দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে এই বাংলাদেশে আর কোনো আজিজ বিরোধীদের জন্ম হবে না। আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে, দেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে, সমস্ত বিরোধী দলকে সাথে নিয়ে এই ভারতীয় অত্যাচার সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। সেই আন্দোলন করার জন্য আপনারা প্রস্তুত আছেন? এই যে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ প্রস্তুত আছেন? এইখানে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন যখন 28 অক্টোবর থেকে দুর্বার আন্দোলন শুরু হয়েছিল, এই যুবকরা একজন রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি। গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ, যেই যুবক নেতৃবৃন্দ এভাবে এই রাজপথের সংগ্রামী ভূমিকা রাখছে, আমি তাদের সফলতা কামনা করছি। তাদের নেতৃত্বে বাংলাদেশে গণঅভ্যুত্থান রচিত হবে ইনশাআল্লাহ। এবং এই সরকারের পতন হবে যতক্ষণ না এই মাফিয়া চক্রের পতন হয়। সকলকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে
আমি আমার বক্তব্য। দর্শক, রাজধানীর ধোলাইখাল এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের বাধা। সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। যাব তার কাছে সেখানে পরিস্থিতি জানতে। রিয়াজ, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে একটু জানাবেন আমাদেরকে। রিয়াজ, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সংঘর্ষ চলছে, পুলিশের সাথে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে রিয়াজ? অবস্থা পরিস্থিতি খুবই ভয়াবহ, কারণ এখানে বিএনপি কর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে। এখানে তাদের অবস্থা কর্মসূচি চলছিল, পুলিশ তাদের সরে যেতে বলেছে। দেখতে পাচ্ছেন ভয়াবহ পরিস্থিতি, পুলিশের উপর অতর্কিতে বিএনপি কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করেছে এবং সেখান থেকে পুলিশ তাদেরকে সরে যাওয়ার চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত টিয়ারশেল নিক্ষেপ করেছে। এখন ছত্রভঙ্গ করতে দুই পক্ষের সংঘর্ষ চলছে, আপনি দেখতে পাচ্ছেন। যদি আমরা চেষ্টা করি, সকাল থেকে যদিও নয়াবাজার এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচি ছিল, কিন্তু সেখানে পুলিশের যেহেতু গতকালকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি, সুতরাং অনুমতিহীন কর্মসূচি না করতে পুলিশ বারবার অনুরোধ করেছে। সে অনুরোধ উপেক্ষা করে বিএনপি কর্মীরা নয়াবাজার যে স্পটটি ছিল সেখান থেকে তারা অবস্থান পরিবর্তন করে ধোলাইখাল মোড় এলাকায় তারা অবস্থান নিয়েছিল এবং সেখানে পুলিশ তাদেরকে সরে যেতে প্রথম অনুরোধ করে। পুলিশের অনুরোধ উপেক্ষা করে তারা যখন কর্মসূচি পালন করে তখনই পুলিশ তাদেরকে এক পর্যায়ে প্রথম দিকে বুঝিয়েছে, তারপরে ধাওয়া দিয়েছে এবং এরপর তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ধোলাইখাল এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে বিএনপির নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। ভয়াবহ পরিস্থিতি। রিয়াজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, পরিস্থিতি বেশ ভয়াবহ দেখতে পাচ্ছি। কি অবস্থা একটু যদি আমাদেরকে আরেকবার একটু জানাতেন। এটা হচ্ছে আসল জিনিস। কাগজ জ্বালাই দিব। ধরেন এখানে ধরেন সাথে সীমান্তে ভারত মাঝে মাঝেই গুলি করে দেশের মানুষ মেরে ফেলবে, এটা আমরা মেনে নিয়েছি এবং মেনে নিয়েছি বলেই আজও একজন মানুষকে হত্যা করা হয়েছে সীমান্তে। সেই খবরও হয়তো আমাদের খুব একটা চোখে পড়েনি। তারা তাদের মতো করে যখন ইচ্ছে, কেউ চোরাচালানের জন্য গেছে, কেউ গরু চোরাচালান, অন্য কোনো চোরাচালান করছে বা করছে না, নানান কারণে এই বর্ডার দিয়ে মানুষজন আসা যাওয়া করে, তাই গুলি করে মেরে ফেলতেই পারে ভারত। এই ধরনের একটা ন্যারেটিভ ভারত যেমন দেয়, বাংলাদেশেরও গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত লোকজনও একই রকম মেসেজ দেওয়ার চেষ্টা করে। এই সীমান্ত হত্যাটা এমন সময় হলো যখন প্রধানমন্ত্রী মাত্রই ভারত সফর করে আসার 1 মাসে 2 বার, একবার নরেন্দ্র মোদীর শপথে, আরেকবার দ্বিপাক্ষিক যে বৈঠক সেটার জন্য, শীর্ষ বৈঠকের জন্য, এবং যা হয় প্রতিবারের মতো অসাধারণ সম্পর্ক, অনুকরণীয় সম্পর্ক, এত ভালো সম্পর্ক ইতিহাসে কখনো বাংলাদেশের সাথে ভারতের ছিল না। এমনকি এই দুই দেশের সম্পর্ক নাকি সারা পৃথিবীর জন্য আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে
আদর্শ এমন হতে হবে সব। সেই ভারতের সাথে এবং কি এবারও সীমান্তে হত্যাকে শূন্যে নামিয়ে আনা হবে ধরনের কথাবার্তা আলোচনা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন। কিন্তু দুদিনও প্রধানমন্ত্রীকে পাত্তা দেয়নি ভারত। দুদিনের মাথায় 3 দিনের মাথায় এই সীমান্ত হত্যাটা হলো। দে ডোন্ট কেয়ার সিম্পলি। মানে আমরা ভারতের সাথে বাংলাদেশের অনেক ইস্যু আছে যেগুলোর সাথে ভারতের অনেক স্ট্র্যাটেজিক, অনেক সিকিউরিটি, অনেক ফিনান্সিয়াল, অনেক ইকোনমিক ইম্পর্টেন্স জড়িত আছে। সেগুলো দিলাম না, দিচ্ছি না, সেটা একটা ব্যাপার হতে পারে। একটা জায়গায় ভারত মুহূর্তে বাংলাদেশকে বা বাংলাদেশের সরকারকে টু সাম এক্সটেন্ট, কারণ এই সরকার যেহেতু এই সম্পর্ককে সেল করার চেষ্টা করে, একটা জায়গায় তারা খুব সিগনিফিক্যান্ট ছাড় দিতে পারে, সেটা ছিল সীমান্ত হত্যা। এটাকে শূন্যে নামিয়ে আনা গেলে এটা সরকার বেশ জোর গলায় বলতে পারতো যে আমাদের সাথে এত সুসম্পর্ক হয়েছে যে আমরা এটা বন্ধ করতে পেরেছি, কিন্তু না, ওই জায়গায়ও ন্যূনতম কোনো ছাড় নেই। এবং এই সীমান্ত হত্যাগুলো আসলে আপনি কাউকে বাধা দিতে গিয়ে করেন, আপনি হত্যার উদ্দেশ্যে করছেন। আই রিপিট, আপনি গুলিগুলো করছেন যখন সীমান্তে হত্যার উদ্দেশ্যে করছেন। আমি একটা রিপোর্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলা আউটলুক বলে একটা নতুন পোর্টাল আসছে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। এটার মধ্যে খুব চমৎকার সব রিপোর্ট থাকে, বিভিন্ন বিষয়ের রিপোর্ট থাকে। এটা নিয়ে একটা রিপোর্ট করেছে, এটা হেডলাইন এরকম: আত্মরক্ষার নামে বাংলাদেশিদের বুকে পিঠে মাথায় গুলি করে মারছে বিএসএফ। মুক্তাদির রশিদ ইজ দ্য রিপোর্টার। অসাধারণ একটা রিপোর্ট। এর মধ্যে আমরা জানতে পারি যেসব মানুষজন মারা যাচ্ছে উনি একেবারে ডেটা নিয়ে দেখিয়েছেন, বিজিবি গবেষণা, আমি আসবো সেই জায়গায়। সেখানে গুলিগুলো হচ্ছে মাথায়, বুকে, পিঠে। আপনি যখন কাউকে কোনো ব্যাপারে নিবৃত্ত করতে চাইবেন, আপনি আসলে পায়ে গুলি করবেন, এই ধরনের একটা চর্চা বাহিনীগুলোর মধ্যে থাকে। সো দ্যাট ওই মানুষটা ওই কাজটা আর করছে না, কিন্তু উনি এমন অবস্থায় পড়ে গেলেন যাকে তাকে ধরে ফেলা যায়। আত্মরক্ষার গল্প করছেন কিন্তু আপনি হত্যা করছেন, এবং আপনার বন্দুক ছাড়া মানুষ আপনাকে হুমকি তৈরি করছে এবং আপনি গুলি করছেন। অবিশ্বাস্য, মানে সব কথা বিশ্বাস করার কোনো রকম কোনো কারণ নেই। এখন পর্যন্ত হত্যা, মানে এই সরকারের সময়ও কিন্তু প্রচুর হত্যা হচ্ছে। এখানে অনেকগুলো কেস টু কেস বলা হয়েছে, সেই কেসগুলোতে কত রকম মানে কীভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অনেক প্রত্যক্ষদর্শী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের রিলেটিভদের বক্তব্য আছে। দু একটা পরিসংখ্যান একটু বলি, সেটা হচ্ছে সীমান্ত হত্যা 2023 সালে বিএসএফের গুলিতে 30 জন বাংলাদেশি নিহত হয়েছিল, এটা আইন সালিশ কেন্দ্র বলছে। 22 সালে সীমান্তে গুলি এবং আমরা মাঝে মাঝে জানি ধরে দিয়ে পিটিও মেরে ফেলে তারা, এতে 23 জন, এবং 21 সালে মোট 16 জন। তার মানে আমরা খেয়াল করব 21, 22, 23 ক্রমাগত বাড়ছে। আর এই বছর এখন পর্যন্ত দুই সংস্থায় ভ্যারি করে 13-14 জন মানুষ এখন পর্যন্ত এই মে মাস পর্যন্ত মারা গেছেন। তার মানে আমরা যদি হিসাব করে দেখা যাবে এবারও আগের মতো 30-এর কাছাকাছি সংখ্যাটা পৌঁছে যাবে। অধিকারের মতে মানবাধিকার সংগঠন তারা 2000 থেকে 2020 সালের মধ্যে বিএসএফের গুলিতে 1236 বাংলাদেশি নিহত এবং 1145 জন আহত হয়েছেন। বিজিবি তাদের একটা স্টাডি করেছে 2020 সালে, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। গবেষণায় বলা হয়েছে, একটু মন দিয়ে শুনি, বিএসএফ মাত্র 2 থেকে 3 রাউন্ড ফায়ার করেই বাংলাদেশি 2 জন নাগরিককে হত্যা করছে। এতে তাদের পূর্ব পরিকল্পনার ধারণা পাওয়া যায়। 2-3 রাউন্ড করে 2 জন মরে যায়, তার মানে 1 থেকে 1.5 রাউন্ড পার গুলিতে বাংলাদেশি মারা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে আপনি টার্গেটেড কিলিং করছেন একদম স্পষ্টভাবেই। অবৈধ অনুপ্রবেশ, গরু চোরাচালান, এইসব বলছেন। তো আমরা সবসময় বলি হ্যাঁ আমাদের এই সীমান্তে এই ধরনের ঘটনা ঘটে এবং এটার জন্য মৃত্যুদণ্ড, আপনি কাউকে মেরে ফেলতে পারেন না। এবং পাল্টা একটা কথা আছে, এই যোগসাজশ তো 2 পক্ষেই আছে। ভারতের লোকজন বাংলাদেশ এইসব অবৈধ ব্যবসার জন্য বাংলাদেশে ঢোকে। আমরা অবশ্য গুলি টুলি মারি না, কারণ আমাদের অত হ্যাডাম নাই। আমাদের পাল্টা 2-4টা গুলি যদি আমরা আসলে করতাম, ওই রেল লাইন জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না। প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করবে, প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবে। বাংলাদেশের আপনার ইঞ্চি ভূমি ব্যবহার করে ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো, এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক, শ্রমিক, আমার জনতা মুক্তিযুদ্ধের মতো ভারত এইটা ম্যানেজমেন্ট করতেছে। এই যে পারমাণবিক বিজ্ঞান পড়ছেন তারা জানেন, সংক্ষেপে বললে পারমাণবিক এই বিক্রিয়াগুলো হচ্ছে আপনার একটা আপনার অণু বা পরমাণু ভেঙে 2টা হয়, 2টা ভেঙে 4টা হয়, যেটা একটা চেইন বিক্রিয়া, এটা একটা বাড়তেই থাকে। তো এই পারমাণবিক দুর্ঘটনা যদি বাংলাদেশে ঘটে, বাংলাদেশের ম্যানেজমেন্ট করার সক্ষমতা নাই। আবার সেই ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের চিরশত্রু ভারতের হাতে। আমরা অবশ্যই বলছি যে ভারতের প্রতি মুক্তিযুদ্ধের কারণে আমরা কৃতজ্ঞ, আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই। কিন্তু ভারত 53 বছরে বাংলাদেশকে কি কোনো সেই মর্যাদা দিয়েছে? ভারত প্রতিবেশী অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে? বরঞ্চ আমরা এবার দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি গিয়েছেন, নিউজ 18 থেকে শুরু করে অনেক পত্রপত্রিকা লিখছেন, বাংলাদেশের মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে অবতরণ করছেন। তো আমরা প্রধানমন্ত্রীকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনি তো 5বার এই প্রধানমন্ত্রী, তো কাজে আপনার হয়তো একটা অনাগ্রহ তৈরি হতে পারে যে 5বার তো প্রধানমন্ত্রী হইলাম, আর কি হব? এখন আপনার যদি ইচ্ছে এবং আগ্রহ থাকে ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, আপনি ভারত চলে যান। এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবেন না, এইটা দেশের মানুষ হতে দিবে না। একই সাথে আজকে আপনারা লক্ষ্য করেছেন, শুধুমাত্র ভারতের সাথে এই অন্যায্য এবং অসম চুক্তি
এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে সেটি না, দীর্ঘ 1.5 দশকের রাজনৈতিক সংকট দেশে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক একটা চরম সংকট তৈরি করেছে। আজকে রিজার্ভ প্রায় 12 বিলিয়নের মতো। দুর্নীতির একটা মহোৎসব চলছে। এমনকি এই দুর্নীতির তথ্য দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা আবার অনেকে চাকরিচ্যুত হচ্ছেন। আরেক পুলিশের দুর্নীতির তথ্য দিতে গিয়ে আপনারা দেখেছেন বিএনপির কমিশনার আসাদুজ্জামানের দুর্নীতি এবং অবৈধ সম্পদের তথ্য দিতে গিয়ে পুলিশের 3 জন কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছে। তার মানে এই সরকারের চরিত্রটা যে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও তারা দুর্নীতিবাজদেরকে রক্ষা করছে, পৃষ্ঠপোষকতা করছে। যেই কারণে আজিজ বেনজির কিংবা জেআইজি রফিকুল জামিলুর এই রকমের অনেক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার তথ্য বের হয়ে আসলেও তাদের কারো বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরঞ্চ তারা যেন টাকা পয়সা নিরাপদে সরিয়ে নিতে পারে, নিরাপদে দেশ ত্যাগ করতে পারে, সেই ধরনের একটা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।